প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফর সঙ্গী হয়েছেন কিছু জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপি থেকে কিছু রাজনৈতিক ব্যক্তি। তো আমরা একটু জানতে চাইব আসলে এই যে তাদেরকে নির্ধারণ করা হয়েছে, যে পার্সনগুলোকে এখানে সিলেক্ট করা হয়েছে 6 জনকে, এই সিলেকশনের পেছনে আসলে কারণটা কি? কারণ আরও তো অনেক দল আছে বাংলাদেশে, নিবন্ধিত বলেন মানে বা কিন্তু অনিবন্ধিত দল থেকেও এখানে স্থান পেল, মানে আসলে এর সিলেকশনের পেছনের মেইন কারণটা কি হতে পারে? ধন্যবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদে যাওয়াটা কোনো একটা দেশের জন্য একটা রুটিন ওয়ার্কের মতো। এর আন্তর্জাতিক তাৎপর্য কতটুকু, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা কতটুকু, এর জন্য জনগণ কতটুকু ট্যাক্সের পয়সা খরচ করবেন, আর কারা এখানে অংশগ্রহণ করবেন, যারা অংশগ্রহণ করবেন তাদের ভূমিকাটা কি হবে, তারা কোন বিষয়ে কথা বলবেন এবং কি কথা বলবেন, এগুলো নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আপনি শুরুতে যেমন বলেছিলেন প্রশ্ন করতে চাই আমরা, প্রশ্ন করাটা গণতান্ত্রিক অধিকার আর উত্তর দেওয়াটা গণতান্ত্রিক দায়িত্ব। এবং এই অধিকারের সঙ্গে যদি দায়িত্বের সম্পর্ক না থাকে তাহলে হয়তো প্রশ্নই করে গেলাম, কোনো উত্তর পেলাম না, অথবা যে উত্তর পেলাম তার সঠিক উত্তর বলে বিবেচিত হলো না, অথবা উত্তর দেওয়ার পরিবর্তে তারা তুলনামূলক আলোচনা করলেন আগে যেমন হয়েছিল তার চেয়ে কি ভালো হয়েছে কিনা। তাহলে মানুষ কিন্তু উত্তর তো পাই না, বরঞ্চ সন্দেহ তৈরি করে তাদের মধ্যে এবং কখনো কখনো বিরক্তি উদ্রেক করে। তা আমরা যদি এবার দেখি যে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ গেলেন, কি অর্জন করতে চেয়েছিলেন সেটা কি তারা জাতির কাছে জানিয়েছেন? আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি তহিনুর সুলতানা। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি জাতিসংঘ সফরে বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, বাসুদের সহ সাধারণ সম্পাদক, এবং আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বলছিলাম, আমরা আজকে আয়োজন এই আলোচনার জন্য আমরা কথা বলতে চাই জাতিসংঘ সফরে বাংলাদেশ। আসলে বাংলাদেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি এবং পুরো দেশ কি বলছে, আসলে এই সফরে কি আমরা অর্জন করতে পেরেছি, বা এই সফর নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা আছে, জনগণের মধ্যে নানা প্রশ্ন আছে। সেই মানে সাধারণের যেই প্রশ্নগুলো সেগুলো নিয়েই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব আসলে আপনার ধারণাগুলো কি। যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে এই সফরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফর সঙ্গী হয়েছেন কিছু জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপি থেকে কিছু রাজনৈতিক ব্যক্তি। তো আমরা একটু জানতে চাইব আসলে এই যে তাদেরকে নির্ধারণ করা হয়েছে, যে পার্সনগুলোকে এখানে সিলেক্ট করা হয়েছে 6 জনকে, এই সিলেকশনের পেছনে আসলে কারণটা কি? কারণ আরও তো অনেক দল আছে বাংলাদেশে, নিবন্ধিত বলেন মানে বা কিন্তু অনিবন্ধিত দল থেকেও এখানে স্থান পেল, মানে আসলে এর সিলেকশনের পেছনের মেইন কারণটা কি হতে পারে? ধন্যবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদে যাওয়াটা কোনো একটা দেশের জন্য একটা রুটিন ওয়ার্কের মতো। এর আন্তর্জাতিক তাৎপর্য কতটুকু, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা কতটুকু, এর জন্য জনগণ কতটুকু ট্যাক্সের পয়সা খরচ করবেন, আর কারা এখানে অংশগ্রহণ করবেন, যারা অংশগ্রহণ করবেন তাদের ভূমিকাটা কি হবে, তারা কোন বিষয়ে কথা বলবেন এবং কি কথা বলবেন, এগুলো নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আপনি শুরুতে যেমন বলেছিলেন প্রশ্ন করতে চাই আমরা, প্রশ্ন করাটা গণতান্ত্রিক অধিকার আর উত্তর দেওয়াটা গণতান্ত্রিক দায়িত্ব। এবং এই অধিকারের সঙ্গে যদি দায়িত্বের সম্পর্ক না থাকে তাহলে হয়তো প্রশ্নই করে গেলাম, কোনো উত্তর পেলাম না, অথবা যে উত্তর পেলাম তার সঠিক উত্তর বলে বিবেচিত হলো না, অথবা উত্তর দেওয়ার পরিবর্তে তারা তুলনামূলক আলোচনা করলেন আগে যেমন হয়েছিল তার চেয়ে কি ভালো হয়েছে কিনা। তাহলে মানুষ কিন্তু উত্তর তো পাই না, বরঞ্চ সন্দেহ তৈরি করে তাদের মধ্যে এবং কখনো কখনো বিরক্তি উদ্রেক করে। তা আমরা যদি এবার দেখি যে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ গেলেন, কি অর্জন করতে চেয়েছিলেন সেটা কি তারা জাতির কাছে জানিয়েছেন? কতটুকু? আপনি তো বলছেন যে এটা একটা আয়োজন যেখানে সবগুলো দেশ পার্টিসিপেন্ট করছে, তাহলে এখানে অর্জন বা কিছু পাওয়া বা না পাওয়ার সম্পর্কটা কোথায় থাকতে পারে? যেমন ধরুন এইবার একটা বড় প্রশ্ন হতে পারত যে গাজা জ্বলছে, প্যালেস্টাইন নিয়ে গোটা বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়াটা আছে, বাংলাদেশ সেখানে কি ভূমিকা পালন করতে চায়। কিংবা রতন ভাই, আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, আমি একটু জানতে চাইবো আসলে
এখানে যে সিলেকশনটা হয়েছে আমি আসলে সেটা যেটা আমরা আমাদের যে এই অনুষ্ঠানের যেটা নিয়ম যে আমরা সহজভাবে প্রশ্নগুলো করতে চাই সাধারণ মানুষের, আমি সেখান থেকে যদি একটু আপনার কাছে জানতে চাই আসলে সিলেকশনের এই কারণটা কি? প্রশ্নটা প্রথমে আমি যেভাবে বুঝে থাকি যে কেন গেলাম, কাদেরকে নিয়ে গেলাম। জি, তো কেন গেলাম সেটা যদি ঠিক না করি তাহলে কাদেরকে নিয়ে গেলাম সেটাও ঠিক করা যাবে না। যদি এরকম হতো যে ওখানে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল কূটনৈতিক, তাহলে আমরা আমাদের প্রতিনিধি বহরে কূটনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে নিয়ে যেতাম। যদি ওখানে প্রশ্নটা ছিল বাংলাদেশের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করবার জন্য আমরা ওখানে যাচ্ছি, তাহলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে শিল্প, সাহিত্য, শিক্ষা, দর্শন, রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে নিয়ে যেতাম আমরা। যদি ওখানে আমরা বলতে চাইতাম বিশ্ব শান্তির ক্ষেত্রে আমরা আমাদের একটা বার্তা দিতে চাই, তা বাংলাদেশ নিজের দেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে গিয়ে কী ভূমিকা পালন করেছে এবং সেক্ষেত্রে তাদের পজিটিভ কোনো কিছু দৃশ্যমান করবার মতো উপায় আছে কিনা সেটা আমরা নিয়ে যেতাম। সেই কারণে হচ্ছে কি কেন যাচ্ছি এটাকে প্রথমে ডিসাইড করা দরকার। কারা যাচ্ছেন, আচ্ছা কারা যাচ্ছেন এই প্রশ্নটা সবার, ক্রাইটেরিয়াটা কি, কেন যাচ্ছি এটা ঠিক করতে পারলে ক্রাইটেরিয়াটা ঠিক করা যেত যে কোন ক্রাইটেরিয়া নিয়ে যাব। এখন সবাই তো মনে করছেন যে আমেরিকাতে গেলে যে ধরনের বিক্ষোভের মুখে পড়বেন সেই জন্য সাথে করে যাদেরকে নিয়ে গেলেন তারা কখনো কখনো বিক্ষোভ প্রশমনের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন বলে কি তাদেরকে নিয়ে যাওয়া হলো? যদি এইরকম হতো যে হ্যাঁ তারা যাওয়ার কারণে আর সরকার বিরোধী বিক্ষোভটা হচ্ছে না, তাহলে সরকারের ক্ষেত্রে সফল। কারণ এক্ষেত্রে কিন্তু সরকার বিরোধী বিক্ষোভের চাইতেও এখানে যে ডিম ছোড়ার ঘটনাটা ঘটেছে সেটা ঘটেছে এনসিপিদের উপরে। তার মানে সরকারের ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছেন, সে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দিয়েছেন, যেটা সরকারের পরিবর্তে এনসিপির বিরুদ্ধে চলে গেছে। আবার ধরুন এনসিপির যে দুজন সদস্য ওখানে অন্তর্ভুক্ত হলেন তারা কোন ক্রাইটেরিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন সেটাও আসলে জনগণের কাছে স্পষ্ট নয়। তারা ওখানে কি ভূমিকা পালন করবেন সেটাও কিন্তু সুনির্দিষ্ট নয়। যদি এরকম হতো যে হ্যাঁ জাতিসংঘ সাধারণ পরিষদে আলোচনার ফাঁকে ফাঁকে সাইড ইভেন্ট যেখানে ছিল সেখানে এই প্রশ্নটা আসছে, পৃথিবীর দেশে দেশে যে একটা অভ্যুত্থানমূলক পরিস্থিতি হচ্ছে, রেজিম চেঞ্জের মতো ঘটনা ঘটছে, দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ নামছে, বাংলাদেশ সেই ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বাংলাদেশের যুব সমাজ তারা এইরকম একটা অভ্যুত্থানের পরে দেশ গঠনের ক্ষেত্রে, রাজনীতিতে এবং সংস্কৃতির ক্ষেত্রে এই রোল প্লে করেছে। ফলে তারা শুধু বাংলাদেশ নন, তারা গোটা পৃথিবীতেই একটা দৃষ্টান্ত হতে পারেন। যেমন ধরো গ্রেটা থুনবার্গ একটা ছোট্ট মেয়ে না, আমাদের বয়সের তুলনায় আমরা ছোট মেয়ে বলতে পারি, কিন্তু ছোট মেয়েটা গোটা দুনিয়ার তাবৎ বড় বড় মানুষের বিবেককে কীরকম নাড়িয়ে দিয়েছিলেন। সেরকম কখনো কখনো বাংলাদেশেরও যদি একদল তরুণ ওখানে যদি নিয়ে যাওয়া হতো যে দেখো তরুণদের শক্তি কী, তারা শুধু উদ্ভাবনী ক্ষমতা অর্জন করে, শুধু পড়াশোনা করে তা না, যখন জাতি ক্রাইসিসের মধ্যে থাকে তখন জাতির ক্রাইসিস দূর করবার ক্ষেত্রেও তারা কাণ্ডারি হয়। এই জায়গা থেকে যদি নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হতো তাহলে বুঝতাম যে হ্যাঁ এটা একটা ক্রাইটেরিয়াটা যথাযথভাবে নির্ধারণ হয়েছে। কিন্তু তিনটা বড় ঘাটতি আমরা লক্ষ্য করলাম। ক্রাইটেরিয়া নির্ধারণটা যথাযথভাবে হয়নি। দুই, যারা গেছেন তারা ওখানে যদি অসম্মানিত হন বা ওখানে যদি বিক্ষোভের মুখে পড়েন তার প্রতিক্রিয়াটা বাংলাদেশে কি হবে এইটা তারা কি তাহলে ভাবেননি? আমরা দেখলাম প্রতিনিধি বহরে একটা বড় অংশ ছিল নিরাপত্তার জন্য যুক্ত। তাহলে প্রতিনিধি দলে যারা আছেন তাদের নিরাপত্তার দিকটা অবহেলা করা হলো কেন? না, এই প্রতিনিধিরা তো সরকারি সফরের একটা অংশ, তাহলে তাদের যে নিরাপত্তা দেওয়া দরকার ছিল, যে প্রোটোকল, সেটা কি সেখানে ছিল না? সেটাই। তাহলে এই জিনিসটা তাহলে ভাবা হয়নি, অথবা তারা অ্যাপ্রিহেন্ড করতে পারেননি। ওখানে যে সমস্ত দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা সেন্টিমেন্টটা বুঝতে পারেননি যে কী ধরনের বিক্ষোভ ওখানে হতে পারে, কী ধরনের জটিলতা হতে পারে। ওখানে এমন কোনো সিন ক্রিয়েটেড হবে কি যে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা করতে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আর সবাই হাসাহাসি করবে তোমার দেশের যাদেরকে আমরা বলি ডায়াসপোরা, যারা এখানে অবস্থান করছে তারা নিজেরাই নিজেদের মধ্যে হাতাহাতি করছে। তুমি বিশ্বশান্তির ক্ষেত্রে কী ভূমিকা পালন করবে? তোমার নিজের দেশের জনগণই তো পরস্পর সংঘাতে লিপ্ত হয়ে আছে। এই বিষয়গুলো তাহলে বাংলাদেশের ভাবমূর্তিকে কি উজ্জ্বল করে নাকি বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে? এই বিষয়গুলো কি তাহলে খেয়াল করা উচিত ছিল না? আমার মনে হয় একদিকে এটা রুটিন ওয়ার্ক, আর একদিকে এটা ক্যাম্পেইনিং ওয়ার্ক হিসেবে তারা দেখতে চেয়েছেন। জনগণের ট্যাক্সের টাকা একটা ক্যাম্পেইন করতে চেয়েছেন। কীরকম? যে আমার পাশে দেখুন কারা কারা আছে, ভবিষ্যতে যারা নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে তাদেরকে সাথে নিয়ে এসেছি, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে
তারা আছেন, এটা একটু দেখাতে চেয়েছেন হয়তোবা, অথবা যে তরুণ সমাজ একদিন আন্দোলন করেছিল তাদেরকেও একটু পাশে নিয়েছেন। তার মানে এটা পুরোটাই হলো একটা স্টেজ শো, সাথে কিছু সহ পারফর্মারকে নিয়ে যাওয়া। যদি আমি এটাকে স্টেজ শোই বলি, পারফর্মারের কথাই বলি, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেও তো এই ঘটনাটা ঘটেছে, সেখানে আমাদের কি ধরনের প্রতিচ্ছবি তৈরি হলো? প্রথমত নেগেটিভ একটা প্রতিচ্ছবি তৈরি হলো যে এত বড় একটা অভ্যুত্থানমূলক পরিস্থিতির পরেও দেশের অভ্যন্তরে ইউনিটিটা রক্ষা করতে পারেনি, এবং দেশের অভ্যন্তরের যে প্রতিক্রিয়া তার ছাপ পড়েছে দেশের বাইরেও। এবং সেইটা এমন যে যে দেশে তারা থাকেন সেই দেশের ল অফ দ্য ল্যান্ড তাদের তো মেনে চলতে হয়। আপনি যেখানেই থাকবেন সেখানকার নিয়ম তো মানতে হবে। সেই নিয়মটাকে ভেঙেও কখনো কখনো হাতাহাতির মতন যে ঘটনাটা ঘটলো, এটা তো বাংলাদেশের ভাবমূর্তিটাকে অনেকখানি নামিয়ে দিল। আর সবচেয়ে যে বড় কথা, যে আমরা ওখানে এমন কোনো দৃষ্টান্ত কি তৈরি করতে পারলাম যেটা আগামী দিনে দেশে দেশে, জাতিতে জাতিতে মানে সম্প্রীতি, সৌহার্দ্য অথবা সমৃদ্ধির ক্ষেত্রে জাতিসংঘের রোল নিয়ে। খেয়াল করে দেখুন, ছোট ছোট দেশ, আফ্রিকার দেশ, আফ্রিকার একটা ছোট্ট দেশ আছে, সেই দেশের ইব্রাহিম ট্রাওরির প্রতিনিধি ওখানে গিয়েছেন। তিনি ওখানে প্রশ্ন করেছেন, আমাদের ফিউচার কি তোমরা ডিসাইড করবা? হু উইল ডিসাইড আওয়ার ফিউচার? তারা বলছে, আমরা আফ্রিকার 55টা দেশ, গোটা পৃথিবীর খনিজ সম্পদের বিরাট একটা অংশ আমরা সরবরাহ করি, আমরা এত চরম দারিদ্র, অভাব, অনটনের মধ্যে থাকি, হোয়াট ইজ দ্য রোল অফ ইউনাইটেড নেশনস? তারা ওখানে গিয়ে কিন্তু প্রশ্নটা করে আসলেন। আমাদের দেশ থেকে আমরা কি শুধু প্রশংসাই করতে যাব, অথবা মানুষের কাছ থেকে শুধু প্রশংসাই পেতে যাব? বাংলাদেশ যে এইখানে জনসংখ্যার দিক থেকে আমরা 18 কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত একটা দেশ, গোটা পৃথিবীর শ্রমশক্তি সরবরাহের দিক থেকে আমরা হচ্ছে পৃথিবীর 7ম নাম্বার, গোটা পৃথিবীর রেমিটেন্স আহরণের দিক থেকে আমরা 9ম নাম্বার, এবং বাংলাদেশের যে ডায়াসপোরা সেটা যদি বলি, প্রায় 1,59,00,000 মানুষ, 1,59,00,000 মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। তারা সেই সমস্ত দেশে কাজ করে সেই দেশের অর্থনীতিতে কি তারা ভূমিকা রাখছে না? কাতারে যখন বিশ্বকাপ হয়, বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি করে তো আমার নির্মাণ শ্রমিক, কিন্তু সেই নির্মাণ শ্রমিকরা কাতারে কাজ করার সময় তারা কি মানবিক মর্যাদা বা ন্যায্য মজুরি পায়? ফলে এগুলো নানা প্রশ্ন আলোচনা উত্থাপন হতে পারে। রতন ভাই, আপনি বলছিলেন যেটা, যে এই বহরে সফর সঙ্গীদের যে যাওয়ার যে মানে সংখ্যার ব্যাপারটা, আজকে আমরা দেখলাম যে টিআইবি একটি প্রশ্ন তুলেছেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে সফরকারীদের সংখ্যাটা অতিরিক্ত ছিল। আপনার আসলে মানে এই ব্যাপারে আপনার মতামতটা কী হতে পারে? প্রথমত আমরা যদি ইউরোপের দেশগুলোর সঙ্গে তুলনা করি, ইউরোপের কোনো কোনো দেশের হয়তো 12 জন, কোনো দেশের 13 জন, 15 জন একটা প্রতিনিধি টিম যায়। আমাদের অতীত সরকারের সময় দেখেছি যে বিশাল বিশাল বহর, 200-250 জনের বহরও গিয়েছে। জি, অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এসে তারা বললেন তারা 7 জন নিয়ে যাবেন, কিন্তু পরে দেখা গেলো না, কথাটা ঠিক নয়, 57 জন গিয়েছিলেন। এবারও তারা বললেন সরকারি হিসাবে 62 জন গিয়েছেন, কিন্তু পত্রপত্রিকায় আসছে সেটা 104 জন গিয়েছেন। এইটা কেন হয়? এই হিসাবের পার্থক্যটা কেন হয়? এই যে 62 জন এবং 104 জন, এই সংখ্যাটা আসলে একটি দেশ থেকে আরেকটি দেশে যাচ্ছে এবং জাতিসংঘের মতো একটা সফরে যাচ্ছে, নিশ্চয়ই একটা প্রোটোকল মেনটেন করা হয়েছে, একটা সিস্টেম মেনটেন করা হয়েছে। এটা কি সঠিক কোনো পরিমাণটা আছে? অবশ্যই আছে, কারণ আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন তখন সেই নাম্বারটা তো আসবেই, কিন্তু এখানে একটা গ্যাপ তৈরি করার জায়গাও থাকে। হয়তো তারা ভাগ করেছে এরকম, এনারা হচ্ছেন রাষ্ট্রীয় সফরে, এনারা হচ্ছেন সহযোগী হিসাবে, এনারা যাবেন হয়তো অতিথি হিসাবে, এমনি করে হয়তো 3টা ভাগ করে দিলেন। গেলেন তারা হয়তো 104 জনই, কিন্তু বললেন একদম পিওরলি রাষ্ট্রীয় সফরে 62 জন, এতজন গেলেন তাদের সহযোগী হিসাবে, এতজন গেলেন অতিথি হিসাবে। এরকম করে আমরা অনেক সময় হয় না যে হিসাবের মারপ্যাচ, কিন্তু শেষ পর্যন্ত তো এইরকমই হয়। ফলে এখন একটু অসন্তোষ প্রকাশ করা হয়েছে টিআইবি রিপোর্টের প্রতি, যে টিআইবি এই কথাটা বাড়িয়ে বলেছে, টিআইবি সত্য কথা বলেনি। আচ্ছা, টিআইবি যদি সত্য কথা বলে না থাকে, তা টিআইবি অবশ্যই হিসাব দিয়ে বলবে যে আমাদের হিসাবে এই আমরা পেয়েছি তথ্য। তাহলে এখানে তো ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ এখানে সতর্ক হওয়ার কারণ আছে। সতর্ক, আমরা দেশের টাকা খরচ করে এই এত বড় বহর নিয়ে যাওয়াটা আমাদের খুব কি দরকার ছিল? অথবা গিয়ে
তারা বাংলাদেশের জন্য কি কি ভূমিকা পালন করেছেন, ওখানে কি কি সাইড ইভেন্ট ছিল এবং সেই সাইড ইভেন্টগুলোতে আমরা কি বক্তব্য রেখেছি। ওখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমাদের যে মানে বৈঠকগুলো ছিল, অনেক সময় প্যারালাল মিটিং হয়, অনেক সময় এখানে কিছু কূটনৈতিক মিটিং হয়, এখানে কখনো কখনো একটু সম্পর্ক উন্নয়নের মিটিং হয়। এখানে সরাসরি কিছু পাওয়া যায় না, কিন্তু হয়তো একটু আলোচনা হয়, ঠিক আছে এরপরে আগামী মাসে একটা দুই দেশের মধ্যে একটা সমঝোতা স্মারক হতে পারে। ফলে অনেক কিছু, যেহেতু একটা বড় ইভেন্ট, আমাদের যে কোনো একটা বড় আয়োজন, মেলাতেও মানুষ যখন যায় সবাই কি শুধু কিনতে যায়, ওখানে তো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হয়, এক কাপ চা খাওয়া হয়, সবাই শুধু কেনে না তো। এরকম একটা জাতিসংঘের এই অনুষ্ঠানটা একটা মেলার মতন, সেই মেলায় গিয়ে তো রাষ্ট্রগুলো নানা ধরনের ভূমিকা পালন করতে পারেন। আমরা সেই রিপোর্টটার অপেক্ষায় আছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বহর যেটা নিয়ে গেছেন, এবার তো 5 জন আমাদের তথ্য তার যে সচিবের সঙ্গেও ছিলেন, তার যে তার নিশ্চয়ই আমরা এরকম অনেককে কিন্তু দেখতে পাচ্ছি না কোনো মিডিয়াতে বা কোনো ধরনের আয়োজনগুলোতে, কিন্তু আমরা এখনো অনেককে দেখিনি। আমি যদি নাম বলতে চাই, নূরজাহান বেগম বা শারমিন মুর্শিদ, এদেরকে কিন্তু আমরা এখনো দেখিনি। তাহলে এই যে অনেককে দেখা যাচ্ছে না, আসলে তারা কোন কার্যক্রমের সাথে জড়িত আছেন বা যুক্ত আছেন সেই সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? এটা আমরা না জানলে কিভাবে বলবো, এবং আমরা জানবো কিভাবে? তারা জানালেই তো জানবো। ফলে জানানোর দায়িত্বকে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে তারাই জানাবেন। এখনো পর্যন্ত তারা জানাননি বলে আমরা জানি না, আর যেহেতু জানি না সেজন্য হয়তো আমরা ধারণা করতে পারি, কিন্তু বলার কোনো ক্ষমতা আমাদের নেই। সবচেয়ে বড় যে বিষয়টা, এই যে প্রশ্ন তুলছে মানুষ, এই প্রশ্ন করার শক্তিটা জেগে উঠেছে, এইটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। কখনো যেন আমরা এরকম না ভাবি যে জাতিসংঘে যাই অথবা নিউ ইয়র্কে যাই অথবা যুক্তরাজ্যে যাই অথবা যে কোনো কনফারেন্সে যাই, এই কনফারেন্সে যাওয়াটাই আমাদের একমাত্র সাফল্য নয়। সেখানে গিয়ে কি অর্জন করতে পারলাম সেটাই হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। আমাদের মনে হয় যাওয়াটাই আমাদের গুরুত্বপূর্ণ। আমাকে দাওয়াত করেছে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। কিন্তু আমি ওখানে গিয়ে দেশের জন্য কি নিয়ে এলাম সেটা আমরা কখনো জনগণের সামনে প্রকাশ করি না। এইটাই আমাদের শাসক গোষ্ঠী আগেও করেনি, এখনও যদি তারা না করে তাহলে মানুষ প্রশ্ন করবে পার্থক্যটা কোথায়। কিন্তু আজকে যে একটি ইয়ে হয়েছে, বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন সেখানে প্রেজেন্টেশন দিয়েছেন। তারপর হচ্ছে এখানে আমরা যেটা জানি যে রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন, সেখানে অনেকেই যেটাকে সম্ভবত ব্রিজিং বর্ডার্স নামে বা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এঙ্গেজমেন্ট একটা ইভেন্ট ওনারা আয়োজন করেছেন, যেখানে সব ব্যবসায়ীরাও সেখানে ছিলেন। সেই আয়োজনটিতে আমরা আশা করি যে আমাদের দেশের জন্য নিশ্চয়ই সেখান থেকে কিছু নিয়ে আসবেন। না হয় আমরা দেখেছি, এ কথাটিও বলতে শুনেছি যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে গ্যালারিতে বসে দেখার দিন শেষ, এখন আমাদেরকে নিজে খেলতে হবে। এই কথাটা কিন্তু তিনি সেই ওখানে যে যারা এসেছেন তাদের জন্যই। আপনি কি মনে করছেন সেখান থেকে আমাদের নিশ্চয়ই অর্জন হবে? আমরা মানে প্রেজেন্টেশন বিডার পক্ষ থেকে বেশ কয়েকবার দেখলাম আন্তর্জাতিক অনেকগুলো সম্মেলনে, কিন্তু বিনিয়োগটা কোথায় হলো? ফলে বিডার প্রেজেন্টেশনটা সবাই গর্ব করছেন এবং সবাই বলছেন দারুণ প্রেজেন্টেশন হয়েছে। তা দারুণ প্রেজেন্টেশন যদি বিনিয়োগকে আকর্ষণ না করে তাহলে বুঝতে হবে এই প্রেজেন্টেশনটা কার্যকর হলো না। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত যে বিষয়টা আছে যে গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ, খেলতে হবে। তো খেলবো কোথায়? খেলবো তো দেশের মাটিতে। দেশের মাটিতে খেললে দেশের কৃষি, দেশের শিল্প, দেশের বিনিয়োগ, দেশের বাণিজ্য, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের রাজনীতি, দেশের মানুষের কনফিডেন্স এবং দেশের মানুষের স্বস্তি, সেগুলো তৈরি করার ক্ষেত্রটাতে বলতে হবে। যদি আমি প্রফেসর ইউনূসের এই কথাটাকে ঠিক মনে করি এবং তার এই কথাটাকে আমি যথাযথই যদি মনে করি, তাহলে তো বলতে হবে খেলাটা এখন আমার দেশের মাটিতে করা উচিত। বাইরের কতজন আমাকে প্রশংসা করলেন তাতে কিচ্ছু আসা যায় না যদি নিজের দেশে। রতন ভাই, আমি একটু আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। আমাদের মাঝে আরেকজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আসলে আজকে আলোচনা করছিলাম যে জিনিসটি নিয়ে, যে জাতিসংঘ সফরে বাংলাদেশ
পুরো সফরে আমরা আসলে যাওয়া, এই যে ওখানে এখন পর্যন্ত চলছে বিভিন্ন আয়োজনগুলো, এবং সেখান থেকে আমাদের আশা করছি কিছু অর্জন তো অবশ্যই আসবে। এই কথাগুলো নিয়েই আমরা কথা বলছিলাম। যেমন প্রথমে আমি রতন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চেয়েছিলাম, এই যে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার সাথে যে 6 জন আরও রাজনীতিক সফরসঙ্গী হয়েছেন জামায়াত, বিএনপি এবং এনসিপি থেকে, আসলে এই যে তাদের সিলেকশন পর্বটা, আসলে সিলেকশনটা কিভাবে করা হয়েছে? এছাড়া আমাদের দেশে তো আরও অনেক রাজনৈতিক দল আছেন, যদি আমরা সিনিয়রিটির হিসেবেও ভাবি সেখানেও একটা দল আছেন। আমরা আসলে এই জন্য জানতে চাচ্ছিলাম রতন ভাইয়ের কাছ থেকে, আসলে যে সাধারণ জনগণ এই জিনিসটা জানতে চায়। আপনার কাছেও আমি আবার ফিরে আসব, কারণ এই প্রশ্নটির সাথে আমি আজকে আরেকটি দেখেছি যে শহীদ জিয়াউর রহমানের জাতিসংঘের যে সফর, সেটিকেও তুলনা করা হয়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আসলে এই সিলেকশনটা আসলে কি, কোন ধারার উপর করা হয়েছে? সিলেকশন তো এটা সরকারের উপর নির্ভর করে, তবে আমরা যেটা আমি পরিষ্কার বলতে চাই যে আসলে এই সরকার এখন কোথাও কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, একটা দুর্বল সরকার হয়ে গেছে। এবং এই কারণেই প্রথম যে প্রতিনিধি ঠিক করলো, আবার তার পরবর্তী পর্যায়ে তাতে অ্যাড করতে হয়েছে। তো এগুলো তো প্রথম থেকেই আমি সিদ্ধান্ত যেটা নেব সেটাই আমি কার্যকর করার জন্য চেষ্টা করব, এটা হলো একটা। এটা এই সরকার সেটা পারে নাই। আর আরেকটা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তো মিলানোর প্রশ্নই আসে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, এবং রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সাথে সাথে তিনি যে পরিবর্তনগুলো করেছিলেন, তিনি গুণগত পরিবর্তন করে প্রত্যেকটা সেক্টরে তিনি এইরকম ঘোষণা দেওয়া লাগে না যে আমার এই সংস্কার এতদিন লাগবে বা এই করব, কিছু হবে না। তিনি আসার সাথে সাথেই প্রতিটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কারণ সেই সময় দেশের অবস্থা আরও খারাপ ছিল, আরও নাজুক ছিল। দেশ অর্থনীতি অর্থাৎ সেই সময় একটা দুর্ভিক্ষ কবলিত দেশ ছিল। সেই সময় কোথাও কোনো আর্মিতে ডিসিপ্লিন ছিল না, পুলিশের ডিসিপ্লিন ছিল না, ছাত্রদের মধ্যে ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে ডিসিপ্লিন ছিল না। সেই জায়গায় জিয়াউর রহমান তার যে প্রথমেই যেটা তিনি আশার সঞ্চার করেছিলেন, যে তিনি নিজে তার কথার মধ্যে দিয়ে, তার কর্মের মধ্য দিয়ে, এবং তার যে মন্ত্রী পরিষদ তিনি গঠন করেছিলেন, সমাজের সবচেয়ে পরীক্ষিত একদম ডাইনামিক লিডারশিপ যে তার জিয়াউর রহমানের ছিল, সেরকম লোকও তিনি নিয়েছিলেন। আর তার যে সেই সময় জাতিসংঘের ভাষণ, বা তিনি যে জাতিসংঘে গিয়েছেন, সেই সময় কিন্তু সেই ভাষণ হোল জাতিকে ঐক্যবদ্ধ করে, অর্থাৎ তিনি কর্মের মধ্য দিয়ে অলরেডি একটা আশার সঞ্চার করেছিলেন। কিন্তু এই সরকার কিন্তু কোনো আশার সঞ্চার করতে পারে নাই, যেটা আজকে এখনও মানুষ চিন্তায় আছে, নির্বাচন হবে তো, ঠিক ফেব্রুয়ারিতে হবে তো, এতবার বলতেছে, কিন্তু তারপরেও কিন্তু এটা আছে। কিন্তু সেই সময় কিন্তু সেটা ছিল না। হোল নেশনকে এই জিনিসটিকে আসলে তুলনা করেনি, তুলনা করেছে মানুষের যে তখন শহীদ জিয়াউর রহমান তার সাথে রাজনীতি একটি দলকে সাথে নিয়ে গিয়েছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের, সেই জায়গাটাকে উনি তুলনা করেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু তার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে গেছেন যারা এই মুহূর্তে সরকারি নেই। আসলে সেই জায়গাটাকে আসলে বলা হয়েছিল। এটা ঠিক আছে, এটা তো আমরা প্রথম থেকে বলে আসছিলাম। যদি তার প্রত্যেকটা ক্রিয়ায়, প্রত্যেকটা কর্মে যদি রাজনৈতিক নেতৃবৃন্দদের সম্পৃক্ত করতো, তাহলে আজকে দেশ আরও সামনের দিকে থাকতো। এটা শেষে হইলেও তিনি কিছুটা করছেন, সেটার জন্য বাহবা পেতে হবে। কিন্তু উনি কাকে নেবেন কাকে নেবেন না, এই ডিসিশন তার কারোর সাথে আলাপ করে নেন নাই। কাজে কিন্তু আমি বলতেছি যেটা ওনার উচিত ছিল স্টিক করা, যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে, আবার কেন সদস্য সংখ্যা বাড়বে, আর বাড়লেই তাহলে অন্যান্য রাজনৈতিক দল কেন সম্পৃক্ত হবে না? এই যে তাদের যাওয়ার যে সিলেকশনটা, আসলে ঠিক সিলেকশনটা কেমন হলে আপনি মনে করেন যে ওটা ভালো হতো? না, আমার কথা হলো যে প্রথমে যে ঠিক করলো যে বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন, তো সেটা থেকে আবার পরে ব্যতিক্রম হলো কেন? আর যদি ব্যতিক্রমই হতো তাহলে তো আরও আগেই সিদ্ধান্ত হতে পারতো, প্লাস আরও অন্যান্য দলও ইনক্লুড হতে পারতো। এটা বলতেছে এই কারণে যে একটা দুর্বলতার প্রকাশ সরকারের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, এটাই আমি বলতে চাইছি। এটা আরও সুন্দর হতে পারতো, আরও ভালো হতে পারতো। জি। আর যে জায়গায় সদস্য সংখ্যা এতই বাড়ছে, আরও যদি 2-4-5টা রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিতে পারতো, তাহলে এটা আরও ভালো হতো। কিন্তু টিআইবি যেমন বলছে যে এই সফরসঙ্গী সংখ্যা অতিরিক্ত ছিল, আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেক উপদেষ্টা এখানে আছেন, মানে যারা গিয়েছেন সফরে ওখানে, কিন্তু তাদেরকে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম বা কোনো অনুষ্ঠান আয়োজনে দেখতে পাচ্ছি না। এগুলো নিয়েও অনেক, না এটা নিয়ে তো ধরেন, এটা তো ঠিক যে এত উপদেষ্টা যাওয়ার কি দরকার ছিল? আমরা তো দেখলাম
সেখানে মনে হয় যে উপদেষ্টারই ওইখানে একটা পুরো উপদেষ্টা কমিটির অর্ধেকেরই বেশি মানুষ সেখানে চলে গেছে। তো এটা তো ওইখানে এইরকম বহর নিয়ে যাওয়ার কোনো একটা রাজনৈতিক দলের অর্থাৎ এটা উনি ফোকাস করছেন যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা তার সাথে আছে, আর সাথে আরও যদি 2-4 জন থাকতে পারতো তাহলে সেটা আরও ভালো হতো, আর যদি সেটাকে আরও ছোট করতো তাহলেও প্রশ্ন আসতো না। কিন্তু এই জন্যই বললাম যে এত উপদেষ্টা যাওয়ার তো এখানে কোনো দরকার ছিল না। আর ওইখানে জাতিসংঘে এত উপদেষ্টা যাওয়ার কি মানেটা কি আছে, কারণটা কি আছে, কার কি দায়িত্ব আছে, কোন উপদেষ্টার কোন তার ওই মন্ত্রণালয় নিয়ে ওইখানে কি বই প্রকাশ করার কি বিষয় আছে? তাহলে তারা কি একটা শুধু প্লেজার ট্রিপ, নাকি সময় শেষ হয়ে আসতেছে এর জন্য একটু বিদেশে ঘুরে আসা করছেন? যেমন আজকে এনবিআর এর এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক একটা অনুষ্ঠান একটা আয়োজন হয়েছে সেখানে, যেখানে আসিফ নজরুলও ছিলেন, তারা কথা বলেছেন এবং বাংলাদেশের ব্যবসায়িক, কিন্তু এই যে আমরা শুনতে পাচ্ছি যে সেখানে ব্যবসায়িক প্রতিনিধি, এটার সাথে আইন মন্ত্রণালয়ের কি সম্পর্ক? ব্যবসায়ীদের একটা যদি মিটিং হয় সেখানে আইনমন্ত্রীর কি কি সম্পর্ক সেখানে, তাই না? এর জন্য বলো আরেকটা হলো যে যে অবস্থা এখন সেখানে তো যদি ব্যবসায়ীদেরকেও নিতে হয় তাহলে তো ব্যবসায়ীরা ব্যবসায়ীদের টাকা দিয়ে যেতে পারে, ওটা তো সরকারের টাকায় যাওয়ার তো কোনো দরকার পড়ে না। আর যদি কোনো মানে উপদেষ্টা যেতেই চায় তাহলে তার নিজের সব পয়সা দিয়ে এসে যেত, সরকারের টাকা দিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, আমি সেই কথা ধরে যদি একটু বলি, আমরা কিন্তু জেনেছি যে ওখানে আরও অনেকগুলো আয়োজন হবে, কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিনিধি এই দলে নেই। এত বড় একটা বহর গেল, কিন্তু কোনো ব্যবসায়িক দল নেই কেন সেখানে? সফরে যান, এটা তো জাতিসংঘের সাধারণ পরিষদের একটা কিন্তু অনুষ্ঠান। জাতিসংঘের এই সাধারণ পরিষদের সফরটা কিন্তু রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়িক সব মানে অর্থনীতি, উন্নয়ন সবগুলো মিলেই সেটাই, কিন্তু হ্যাঁ। হওয়ার কথা। এখন এ পর্যন্ত বাংলাদেশ কতবার গিয়েছে এবং এখান থেকে বাংলাদেশের অর্জন কি হয়েছে তার একটা হিসাব তৈরি করা যায়। এখান থেকে যে খুব বেশি অর্জন হয় তা না, এটা অনেকটা আনুষ্ঠানিকতার মতো, জি। কিন্তু এখান থেকে কিছু সম্পর্কের সূত্র তৈরি করা যায়। সেই সম্পর্কের সূত্রটা পরবর্তীতে কাজে লাগবে। যেমন ওখানে আমরা দেখলাম বেশিরভাগই যে বৈঠকগুলো করলেন এগুলো হচ্ছে পুরনো বন্ধুত্বের একটা ঝালাই করে নেওয়া, অথবা কখনো কখনো বাংলাদেশি ডায়াসপোরাদের সঙ্গে কথা বলা। আচ্ছা, বাংলাদেশি ডায়াসপোরাদের সঙ্গে এইরকম কথা বলে তারা কি বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ হবে? তারা তো দেখতে চাইবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা কি ভালো। যদি দেশে মব সংস্কৃতিটা চলে, মব সন্ত্রাসটা চলে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নত না হয়, যদি প্রশাসনিক জবাবদিহিতা তৈরি না হয়, তাহলে যারা বিদেশে কিছু টাকা পয়সাও জোগাড় করেছেন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন কেন? প্রত্যেকে তার বিনিয়োগের একটা সিকিউরিটি চায় না। যখন বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যায় তখন বাংলাদেশে আবার টাকা বিনিয়োগ করার জন্য আসার ক্ষেত্রে তাদেরকে অনেকগুলো বিষয় ভাবতে হবে। আবার আমাদের এখানে কি, আমাদের এক্সপোর্ট প্রমোশন করার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন, সেটা কি এক্সপোর্ট প্রসেসিং জোনের মতো ইপিজেডের মতো করে আমাদের ইজেড ইকোনমিক জোন তৈরি করার কথা হচ্ছে। আচ্ছা, ইকোনমিক জোনগুলো তৈরি হলে সেখানে কি কি ধরনের পরিবেশটা থাকবে সেটা তারা কি জানতে চাইবে না? আচ্ছা, বাংলাদেশে কাঁচামালগুলো কি কি আছে, বাংলাদেশে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা কি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে ভূমিকাটা কি, বাংলাদেশের পানি সম্পদটাকে কিভাবে মেনটেন করছে, বাংলাদেশের জলবায়ু বিপর্যয়ের প্রভাবগুলো কি, যারা কেউ বিদেশিরা বিনিয়োগ করতে আসবে তারা সেগুলো কি বিবেচনা করবে না? তা সেগুলো যদি দেশে উন্নত না হয়, শুধু আমাদের দেশে আসেন, আমাদের শ্রমিকরা খুব সস্তা, অল্প পয়সায় কাজ করাতে পারবেন, এটা দিয়ে কি বিনিয়োগ সবসময় আনা যাবে? ফলে আমরা মনে করি এর ক্ষেত্রে যথেষ্ট বড় একটা হোমওয়ার্ক দরকার ছিল। 1, 2 নম্বর, এই হোমওয়ার্কটাকে অ্যাপ্লাই করার জায়গা কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশন নয়। এখান থেকে একটা সূত্র হয়তো তৈরি হতে পারতো, তারপরে হতো যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরকার একটা আলোচনা করছে কিভাবে বাংলাদেশ থেকে যে রেডিমেড গার্মেন্টসের 65%ই প্রায় ইউরোপে যায়, সেই ক্ষেত্রে কিভাবে তারা তাদের আমাদের প্রোডাক্ট ভ্যালুটা বাড়াতে পারে যাতে আমাদের শ্রমিকদের মজুরিটা বাড়ানো যায়। এগুলো আলোচনা হলে তা আমরা বুঝতে পারতাম যে এর সঙ্গে শ্রমিকের স্বার্থ আছে, এর সঙ্গে কৃষকের স্বার্থ আছে, এর সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ আছে, কিংবা বাংলাদেশের যে শ্রমিকরা বিদেশে কাজ করতে যায় দুটো রেমিটেন্স পাঠানোর জন্য, এবারও তো $30 বিলিয়ন এই বছর আমাদের রেমিটেন্স পাঠিয়েছে। জি।
সেক্ষেত্রে একটা স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমাদের এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে কী ভূমিকা পালন করা যায়, এগুলো অনেক কিছুই করার আছে হয়তো, কিন্তু তার কোনোটাই কিন্তু এই জাতিসংঘ সাধারণ পরিষদের এটা কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ জায়গা না, প্রয়োজনীয় জায়গা নয়। এটা হচ্ছে একটা সম্পর্ক সূত্র তৈরি করার জায়গা। কিন্তু অনেকে যদি মনে করেন, রতন ভাই আপনি যে কথাটা বলছেন যে কূটনৈতিক দিক থেকে যে সম্পর্ক তৈরি করার জায়গাটা, সেটা ধরে আমি একটু সালাম ভাই আপনার কাছে জানতে চাইবো, আন্তর্জাতিক অঙ্গনে এই যে বড় শক্তিগুলো সেগুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের এই সফরটা কতটুকু কার্যকর হচ্ছে? আসলে জাতিসংঘের এটা প্রধান উপদেষ্টা বলি বা প্রধানমন্ত্রী বলি বা রাষ্ট্রপতি, ইটস একটা রুটিন ওয়ার্ক। জাতিসংঘের যে তাদের যে প্রোগ্রাম, তারপরে এটা একটা রুটিন ওয়ার্ক। তো কাজে এইখানে যে ওই যে এটা হলো যে দ্বিপাক্ষিক কতটুকু কোন রাষ্ট্রের সাথে আমার সম্পর্কটা হলো, এটা যদি আমি আরও বাড়াতে পারতাম তাহলে সেটা বোঝা যেত। এখানে হয়েছে কি যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে কারা কতটুকু সমর্থন দিল, কারা সহযোগিতা করতে চায়, সেটাই আমরা দেখতেছি। কিন্তু সত্যিকার অর্থে যেটা রতন সাহেব যেটা বললেন যে আসলে বেসিক যে প্রবলেমগুলো, যে আজকে রোহিঙ্গার সমস্যা, এটা তো জাতিসংঘের একটা প্রবলেম, জাতিসংঘেরই প্রবলেম। তো জাতিসংঘের এই রোহিঙ্গার সমস্যাটার জন্য আমরা কতটুকু আগাইতে পারছি, আজকে যদি এটা আমরা দেখতাম যে এখানে পজিটিভ কিছু হয়েছে। এর আগে রোহিঙ্গা সমস্যার ব্যাপারে যে টাকাও তারা যে টাকা আমাদেরকে খরচ সেটাও তারা কমায় দিছে, প্লাস এগুলো দীর্ঘদিন ধরে এই সমস্যাটা পুঞ্জীভূত হয়ে আছে, এটার জন্য ইফেক্টিভ জাতিসংঘ থেকে কোনো ভূমিকা নেওয়া হয় নাই। এইটার ব্যাপারে আমরা কতটুকু প্রেশারাইজ করতে পারলাম, আমরা তো সেটা পারি নাই, তাই না? আরেকটা যে আমাদের পাচারকৃত যে টাকা, গত ফ্যাসিবাদের আমলে আমাদের অর্থনীতির যে একটা বিশাল ধাক্কা খাইছে, যে সব টাকা এখানে পাচার হয়ে গেছে। আজকে কানাডা সহ, আজকে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় এগুলো তারা ইনভেস্ট করছে, এটা পরিষ্কার। এবং এইগুলো ধরে সেখান থেকে আমরা টাকা ফেরত আনার আমরা কতটুকু এখানে কোনো রাষ্ট্রের সাথে বা জাতিসংঘের সাথে বা IMF-এর সাথে, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কি আমরা এই ব্যাপারে কোনো কিছু আগাইতে পারছি? এটা তো আমরা এই পর্যন্ত দেখলাম না। তো এর জন্য আরেকটা যেতে যে হ্যাঁ, আমরা গেলাম এখানে যাওয়ার পর কোনো স্পেসিফিক কোনো দুই একটা রাষ্ট্রের সাথে আমার দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে, এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকে আমাদের ওই দুই রাষ্ট্রের সাথে অনেক কিছু আমাদের সম্পর্কের আরও বাড়তে পারে, আমাদের অর্থনৈতিক সহযোগিতা বাড়তে পারে, আমাদের সাংস্কৃতিক, আমাদের রাজনৈতিক, আমাদের শিক্ষাগত অনেক কিছু সুযোগ সুবিধা আমরা পেতে পারি। অর্থাৎ সেটার জন্য রতন সাহেব যেটা বলছে, এইগুলোর জন্য যে একটা হোমওয়ার্ক করে আগে থেকেই টার্গেট করে সেটাকে ওইভাবে নিয়ে যাওয়া, মনে হয় নাই যে আসলে সরকার প্রস্তুত এই ধরনের একটা ট্যুরের মধ্য দিয়ে সব বাংলাদেশের জন্য কিছু বেনিফিট নিয়ে আসা। এটা একটাই দেখা গেছে যে হ্যাঁ, এই সরকারের প্রতি কাদের সমর্থন কতটুকু আছে, সেটা তো আছেই। বিদেশি সমর্থনের চেয়ে বেশি আমাদের জনগণের সমর্থন তো আছে। আমরা তো রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে এদিকে আনছি। এই সফর কি সরকারের বৈধতা বা গ্রহণযোগ্যতাকে এটার কোনো দরকারই ছিল না, এটা কোনো ম্যাটার করে না, কারণ বাংলাদেশের জনগণ তো অস্বীকার করে না এই সরকারকে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো অস্বীকার করতেছি না। তো এইটার জন্য আবার স্বীকৃতি আনার তো কোনো বৈধতা নেওয়ার তো কোনো এখানে বিষয় নাই। যেখানে বৈধতা নেওয়ার বিষয় ছিল বিগত ফ্যাসিবাদ আমলে যে সরকার জোর করে ক্ষমতায় আসছিল, তারা বৈধ হওয়ার জন্য বারবার বলেও বেড়েছে এই আমাদের এতগুলো রাষ্ট্র সমর্থন দিছে। তো এইখানে তো এতগুলো রাষ্ট্র সমর্থন দেওয়ার চেয়ে বেশি হলো যে এখন ইন্টেরিয়াম পিরিয়ডে এই সরকার কতটুকু কি করতে পারলো, এবং পাশাপাশি নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে সমাধান করতে পারলো, সেটার জন্য জাতিসংঘ বলি বা আজকে ইকোনমিক্যাল যে সমস্যা আছে সেটার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা কি করতে পারলাম, সেগুলো যেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র আজকে যেটা আছে দেখেন আমাদের সার্কটা এখানে অচল হয়ে আছে, সেই ব্যাপারে ওইখানে তো সার্কের সকল দেশগুলো গেছে, তার সাথে ভারত আছে, ভারত ছাড়াও অন্যান্য দেশগুলোর সাথে এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হলো কিনা, এই বিষয়গুলো কিন্তু সেখানে আলোচনা আসতে পারতো। তো সেই জায়গায় মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিত যে রেজাল্টটা আনা সম্ভব ছিল, যতটুকুই সম্ভব ছিল ততটুকু আমার মনে হয় না ব্যক্তিগতভাবে, এটা আমার দল থেকে বলছি না, আমার ব্যক্তিগতভাবে আমার এটা মূল্যায়ন। আরও দুদিন আছে, আমরা দেখি এর মধ্যে আমরা কোনো ভালো অর্জন পেতেও পারি। আমি যদি একটু রতন ভাই আপনার কাছে জানতে চাইবো, মানে এটা জাস্ট একটা সাধারণ মানুষের একটা প্রশ্ন, ট্রাম্পের মানে নৈশভোজ নিয়ে ছবি তোলার ব্যাপারটি আমরা দেখেছি যে এটা অনেক বেশি ট্রল হয়েছে। আসলে এটা দেরিতে প্রকাশের জন্য আমরা যেটা জানতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে যে এটা হয়তো বা একটা সরকারি প্রোটোকলের কারণে দেরি হয়েছে। আসলে আপনি কি মনে করছেন? আসলে এগুলো নিয়ে
কেন মানুষ ট্রল করে? কারণ যে জিনিসটাকে আপনি অতিরিক্ত প্রচার দিতে চান সে জিনিসটা নিয়েই মানুষ ট্রল করবে। একটা দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে হতে পারেন তিনি ট্রাম্প, হতে পারেন তিনি ম্যাক্রো, কিংবা হতে পারেন তিনি ট্রুডো, যে যিনিই হন না কেন, একটা সৌজন্য সাক্ষাৎ কি হতে পারে না? আবার আমেরিকার মতন দেশে এত বড় একটা বিশ্ব নেতাদের আয়োজন হচ্ছে, একটা নৈশভোজে কি আমন্ত্রণ জানাতে পারে না? কিন্তু কেউ কেউ যদি মনে করেন এটাতে তার জীবন সার্থক হয়ে গেল, তাহলে কিন্তু প্রশ্ন ওঠে। যেমন হ্যান্ডশেক করা কারোর জন্য সৌজন্য করা, আর কারো কারোর কাছে মনে হয় এটা তাকে একটা অন্যতম উচ্চতায় তুলে, সেটাকে ছবি তুলে বাঁধিয়ে রাখলো, অমুকের সঙ্গে আমার একটা হ্যান্ডশেক হয়েছিল। যিনি হ্যান্ডশেক করেছেন তিনি হয়তো মনেই রাখলেন না। কেউ তো দেখা হয়েছে, একটু হেসে কেমন আছেন বলেছে, আর একজন মনে করলে এটাই হচ্ছে আমার জীবনের সারা জীবনের চরম পাওয়া। এগুলো এক ধরনের কিন্তু আমাদের বলবো মানসিক দুর্বলতার লক্ষণ। আমরা কেন এটাকে এত বেশি প্রাধান্য দেব? আমরা বরং যেটা করব যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ কী? আমরা $10 বিলিয়ন একটা বাণিজ্য সম্পর্ক আছে, তার মধ্যে আমরা $1.5 বিলিয়ন আমেরিকা থেকে আমদানি করি, 8.5 বিলিয়নের মতো আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি। এখন এই এক্সপোর্টের উপর আমেরিকা যে ট্যারিফ বসালো, এই ট্যারিফ বসানোর ফলে আমাদের ক্ষেত্রে কি প্রভাব পড়লো? আমি মানে নৈশভোজে কি কয়টা পদ দিয়ে খেলাম, অথবা তিনি আমার পাশে বসেছেন কিনা, তিনি আমার সঙ্গে হ্যান্ডশেক করেছেন কিনা। আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যে ভাষণটি দিয়েছেন, যেখানে নির্বাচনের ব্যাপারটি তিনি আবারও স্পষ্ট করেছেন, আর সেটার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক নেতাবৃন্দ তার সাথে আছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচনের ব্যাপারটিকে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে বিএনপি তাদের প্রার্থীও করছে, যাচাই বাছাই করছে। আসলে এই ঘটনাটি কি, বা বিএনপি কিভাবে দেখছে এই নির্বাচনের ব্যাপারটি? না, নির্বাচনের ব্যাপারটা দেখেন, নির্বাচনের প্রার্থী বাছাই বলেন বা নির্বাচনের ব্যাপারটা বলেন, ভেরি বিগিনিং আমরা বলে আসতেছি, এটা কোনো বিএনপির দলীয় কোনো বিষয় না। আজকে আমাদের কথাটা যে সত্য, যেটা শুধু আমরা বলি নাই, ইভেন বাসদ বলেন বা বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু বলে আসছে যে প্রথম থেকে যে এই সরকার একটা মানে রোড ম্যাপ দেখ, এই সরকার নির্বাচন কবে করতে চায়, কি করতে চায়, কিন্তু এই সরকার এখন পর্যন্ত একটা রোড ম্যাপ দেয় নাই। আসলে আমরা যেটা বলতে চাইছি বা বুঝাইতে চাইছি যে এখন তো এমন একটা অবস্থায় চলে আসছে যে এই সরকার আর কিছু করার নাই, কিন্তু প্রথম থেকে যদি আরও অল্প সময় নিয়ে যদি তার এই সংস্কারটা করে সে নির্বাচনে যেতে পারত, তাহলে বাংলাদেশের ইতিমধ্যে আমি মনে করি অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের অর্থনৈতিক যে ক্ষতিটা হয়েছে এটা পোষাইতে যায়, এমনিতেও ফ্যাসিবাদ তো আমাদের অনেক ক্ষতি করেই গেছে, সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, এবং এখন ফ্যাসিবাদ আবার নতুন করে জাগার জন্য চেষ্টা করতেছে, এই সুযোগটা তারা পেত না। তা এখন যেটা হলো যে হ্যাঁ, উনি নির্বাচন দিতে চায়, এই ব্যাপারে ওনার সিনসিয়ার, ওনার সরকারের অবস্থানটা উনি ব্যাখ্যা করছেন। এটা তো আমরাও চাই যে আমরা নির্বাচনটা যত আজকে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা যাতে ভালোভাবে হয়, সেটার জন্য তো আমরাও চাই। এবং তবে সেইখানে সে ভাষণের ব্যাপারে যেটা বলবো, যে এর আগেও যেটা বলা হয়েছে যে জিয়া রহমান কিন্তু রাষ্ট্রের সমস্যাগুলোকে সেখানে তুলে ধরেছিলেন জাতিসংঘে। এবং সবচেয়ে বড় যে দেখেন, আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটা, সীমান্তে পুশিন হচ্ছে, যেটা একটা কোনোভাবে একটা স্বাধীন রাষ্ট্র কখনো এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। তো আমি অন্তত ব্যক্তিগত একটা রাজনৈতিক কর্মী হিসাবে, দেশের মুক্তিযোদ্ধা হিসাবে আমি তো চেয়েছিলাম যে আজকে ডক্টর ইউনূস সেখানে এই বিষয়টা তুলে ধরবে যে ভারত কেন একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরও এইভাবে তারা পুশিন করতেছে। জিয়া রহমান তো নির্ভয়ে সেখানে পানির সমস্যা নিয়ে জাতিসংঘে সেই সময় তুলে ধরেছিলেন। তো কাজেই ওইটাই তখনই জিয়া রহমানের সাথে তুলনা করা যেত যদি এই জাতীয় প্রশ্নগুলো যদি তিনি সেখানে সেভাবে নিয়ে আসতেন। আমি একটু ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে রতন ভাই আপনিও চাইলে কিন্তু উত্তরটা দিতে পারেন। আজকে আমরা দেখেছি যে জাতিসংঘের ভাষণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে আরেকটি ভাষণ ছিল একটা অনুষ্ঠানে, সেখানে উনার কথা বলার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তার সেই ভাষণটিকে মনে হচ্ছিল শহীদ জিয়ার ভাষণ। এই সংক্রান্ত আপনারা কি বলবেন? না, এটা শোনা, আমি তো প্রথমে বললাম শহীদ জিয়ার সাথে এটা তুলনা হয় না। শহীদ জিয়ার সেইখানে যে বললাম তো যে শহীদ জিয়া সে হোল নেশনটাকে যেভাবে নিয়ে গেছিলেন, এবং সেইখানে যে সাহসের সাথে যেটা বললাম
যে ভারত তো চেয়েছিল দ্বিপাক্ষিকভাবে, কিন্তু উনি দ্বিপাক্ষিক সমস্যা সমাধান হয় নাই। ভারতের সাথে অনেক কিছু আছে যেগুলো দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান হবে না। এই কারণে কিন্তু জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানির সমস্যাটা জাতিসংঘে তুলেছিলেন। তা আজকে তো দ্বিপাক্ষিকভাবে আমার পুশিং সমস্যার সমাধান হচ্ছে না, আজকে আমার পানির সমস্যার সমাধান হচ্ছে না, আজকে আরও যে সমস্ত সমস্যা আছে আমার বাণিজ্য সহ অন্য, সেগুলো তো সমাধান হচ্ছে না। তাকে যে সেগুলো তো আজকে ওয়ার্ল্ড ফোরামে আমাকে তুলে ধরতেই হবে। সেই বিষয়টা যদি তুলে ধরতো তাইলে তখন আমি হয়তো কিছুটা হইলেও ভাবতে পারতাম যে জিয়াউর রহমান সেই রকম কাজে। জিয়াউর রহমানের সাথে তো এটা প্রশ্নই আসে না ওইখানে, তার ওই তুলনামূলকভাবে সেটা আমি অন্তত মনে করি। তো সেইখানে এই প্রশ্নটাগুলো যে আসা উচিত ছিল জাতিগতভাবে। এ ব্যাপারে সালাম ভাই তার দলের পক্ষ থেকে অথবা তার ব্যক্তিগত পক্ষ থেকে তিনি মতামতটা দিয়েছেন। কিন্তু আমরা যেটা বলতে চাই, জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশনে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, নিশ্চয়ই তাদের একটা হোমওয়ার্ক ছিল। আমরা বাইরে থেকে যেটা দেখতে চাই সেটা হলো যে আঞ্চলিক সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ কী ভূমিকা পালন করতে পারে, আন্তর্জাতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ কী ভূমিকা পালন করতে পারে, কিংবা যে জাতিসংঘটা প্রতিষ্ঠিত হয়েছিল ওই 1917 সালের মানে যুদ্ধের পরে যে সম্মিলিত জাতিপুঞ্জ, আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জ, সেখান থেকে পরবর্তীতে আবার যে জাতিসংঘে উত্তরণ, এইটা যে একটা জার্নি ছিল, কিভাবে পৃথিবীর 193টা দেশ একটা প্ল্যাটফর্মে বসে একটা গ্লোবাল মানে প্রবলেমকে একসঙ্গে বসে আলোচনা করতে পারে, সেই জায়গাটাতে চিন্তাটা ছিল। সেই জায়গায় জাতিসংঘের অর্জনটা কী, সেই জায়গায় জাতিসংঘ ভূমিকা পালন করছে কি বিশ্ব শান্তির ক্ষেত্রে, অর্থনীতিতে যে গোটা দুনিয়াব্যাপী যে শোষণ এবং লুণ্ঠনটা চলছে, তথাকথিত ধনী দেশগুলো যে গরিব দেশগুলোর অর্থনীতিটাকে একদম ভঙ্গুর করে দিচ্ছে, এই আলোচনাগুলো আমরা আসলে বুঝতে পারছি যে আগে কোথায় সেই আলোচনাগুলো হলে না বুঝতে পারতাম যে জাতিসংঘের মতো করে আলোচনা হচ্ছে। আগে থেকে এই জিনিসগুলো গোছানো ছিল না বলেই হয়তোবা এই আলোচনাগুলো এখনো আমরা জানতে পারছি না। আমরা হয়তোবা এটা জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমরা যদি একটু জাতীয় নির্বাচন নিয়ে, যেটা আমরা দেখেছি যে সবাই সাধুবাদ জানিয়েছেন, সেই জায়গাটা থেকে আমি সালাম ভাই আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো যে নির্বাচন নিয়ে বিএনপির এই মুহূর্তে আসলে কি আমরা এটা এই মুহূর্তে আমরা মনে করি, সবসময় মনে করি এখনো আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই চিন্তার চেতনার। সেটা হলো যে এই দেশটাকে যদি এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, এখন একটা নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এখন এই মুহূর্তে সবারই কেন্দ্রবিন্দুতে আসা উচিত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনের ব্যাপারে প্রতিটা রাজনৈতিক দল এখন আর কোনো যাতে বিরূপ প্রতিক্রিয়া জনগণের মধ্যে না হয়, যতটুকু আজকের এই সংস্কার কমিশনে যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু ঐক্যমত্য হয়েছে, সে ঐক্যমত্যর ভিত্তিতে এখন আমাদের নির্বাচনে চলে যাওয়া উচিত। কারণ একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া, যেটা আজকে সংস্কার কমিশনের অনেকে বলেছেন যে আমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে একটা হুমকির সম্মুখীন হবে। দেখা যায় এই রিস্কটা আমরা নিতে পারি। সমাধানের জন্য এই মুহূর্তে একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো ছোট্ট করে জানতে চাইবো, এই জাতিসংঘের সফর আসলে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিল, ছোট্ট করে জানতে চাইবো। আসলে জাতিসংঘ তো এখন কার্যত কতটুকু কার্যকর আজকে সেটাও কিন্তু একটা প্রশ্ন আসছে। আজকে দেখেন প্যালেস্টাইনের কি অবস্থা, আজকে সেখানে প্রতিটা দিন ইসরায়েল, আমি ধন্যবাদ জানাই যে সমস্ত সরকার প্রধানরা আজকে সেখানে ওয়াকআউট করেছে, কারণ প্রতিটা দিন সেখানে মানুষ মারতেছে নাকি অন্য কোনো প্রাণী মারতেছে সেটা কোনো হিসাব নাই। আজকে জাতিসংঘ কি করতে পারতেছে? আজকে রোহিঙ্গার সমস্যা আমাদের কতদিন ধরে, আমাদের চট্টগ্রাম, জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের এই সফরটি সাধারণ মানুষ, বাংলাদেশের আপামর মানুষকে কি বার্তা দিল? রতন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে। মানুষের মধ্যে এই বার্তাটা দিল যে জাতিসংঘ এই সফরে এত বড় বহর নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল। 2, জাতিসংঘ কার্যকর ভূমিকা পালন করছে না কেন। 3, আমাদের প্রতিনিধি দল জাতিসংঘকে কার্যকরভাবে ভূমিকা পালন করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেছে কি? আমাদের এমন কোনো প্রস্তাব কি জাতিসংঘে দেওয়া হয়েছে যা ভবিষ্যতে জাতিসংঘকে কার্যকর করতে পারবে? এগুলো নিয়ে যখন মানুষ আলোচনা করে তখন মনে হয় যে আসলে খুব একটা লাভ হয়নি। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আমাদের সাথে আছেন চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।